স্যার, MRRC 2 দিন পর বাংলাদেশ যাবে তার ওয়াইফকে খুঁজতে। রিভানের কথায় হারি তার দিকে তাকিয়ে বলে, গ্রেট, এবার আমাদেরও মুখোমুখি হওয়ার পালা হয়ে গেছে। আমাদেরও বাংলাদেশ যাওয়ার ব্যবস্থা করে রিভান। স্যার, ম্যামকে তো খুঁজে পাওয়া যায়নি, তাহলে মুখোমুখি হবেন মানে? মাইন্ড লাভ যেখানেই থাকুক এবার মিস্টার আরসি খুঁজে বের করবেই। কিভাবে স্যার? আরে গভেট, এখানে এই সব বললে ক্লাইম্যাক্স কি দেখবি? ওকে স্যার। যা, এবার সব রেডি কর। রিভান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর হ্যারি স্টাবুর ছবির দিকে তাকিয়ে বলে, মাইন্ড লাভ, আমি আসছি তোমাকে নিজের করে পেতে। সকাল 9টায় ঘুম ভাঙে শ্রাবুর। সারা রাত নির্ঘুম কাটিয়ে 6টার দিকে একটু ঘুমিয়েছিল, আর তখনই নিচ থেকে মেলি কণ্ঠস্বর কানে যেতেই তার ঘুম ভেঙে যায়। সে কপাল কুঁচকে বিছানা ছেড়ে উঠে আনমনেই বলে, এ বাড়িতে মেয়ে আসলো কোথা থেকে? সে আর কিছু না ভেবে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ঠিক মতো ঘুম না হওয়ায় তার মাথাটা ধরেছে, তাই একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। তারপর পরিপাটি হয়ে রুম থেকে বের হয়। তার পরনে লাল কালোর প্রিন্টের কাপড়ের গাউন, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপ গ্লস, চুলগুলো সাইডে সিঁথি করে হালকা করে বেরি করা। সে ধীর কদমে রুম থেকে বের হয়ে করিডোরের রেলিং ধরে নিচে তাকাতেই দেখে ফাহিয়া রাহাতকে নিয়ে দুষ্টুমি করছে। ফাহিয়া মেয়েটা সুন্দরী, দেখতেও গুলুমুলু, চোখগুলো টানা টানা, বয়স সবেমাত্র 20 বছর। আর এই 20 বছর বয়সে সে মন প্রাণ দিয়ে ভালোবাসছে জায়ানকে। 10 বছরের ব্যবধান তার কাছে কোনোই ম্যাটার করে না। সে জায়ান বলতে পাগল, জায়ানকে তার চাই, কিন্তু সে চাইলেই কি আর পেয়ে যাবে? জায়ান তো ওই একজনকেই চায়। তবে এতে ফারিহা কিচ্ছুই যায় আসে না। সেও শ্রাবন্তী বলতে পাগল। যেদিন শুনেছে শ্রাবন্তী আবারও জায়ানের জীবনে ফিরে এসেছে, সেদিন সে কি কান্না! তবে নিজেকে সে সামলে নিয়েছিল। সে বিশ্বাস করে যদি তার ভালোবাসার কোনো কমতি না থাকে তাহলে সে একদিন না একদিন জায়ানকে পাবে। শ্রাবু সিঁড়ি বেয়ে নিচে নামতেই ফারিহা তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, আপু, কেমন আছো তুমি? শ্রাবু আলতো হেসে তাকেও জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো ফাহি? আলহামদুলিল্লাহ ভালো আপু। জানো আপু, তোমাকে খুব মিস করছিলাম। মিস করছিলে তাহলে আসলে না কেন? এসেছি তো, কলেজ অফ ডে ছিল তাই চলে এসেছি। আগামী 3 দিন কলেজ বন্ধ, আর এই 3 দিন আমি তোমার সাথেই থাকবো আপু। তাই তাহলে তো ভালোই হয়, সবাই মিলে ঘুরতে যাব পরশুদিন। আগামীকাল অফিসে আমার মিটিং আছে, কাল মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে আপু। আচ্ছা, জায়ান কোথায়? শ্রাবু জায়ানের কথা জিজ্ঞাসা করতেই ফারিহা কিছু বলবে তার আগেই জায়ান কফির কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমে আস্তে আস্তে বলে, এই তো জানেমান, আমি এখানে। জায়ানের কথা কানে যেতেই দুজনেই জায়ানের দিকে তাকায়। জায়ান শ্রাবুকে জানেমন বলে ডাকাতে ফারিহা কিছুটা মন খারাপ করে, তারপর আবার নিজেকে সামলে নেয়। জায়ান এগিয়ে এসে শ্রাবুর হাতে কফি দিয়ে বলে, নিশ্চয়ই মাথা ধরেছে, আগে কফিটা খেয়ে নাও। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন আপনি। নাও, আগে কফি খেয়ে নাও, তারপর গল্প করবে। ওকে। এই জানেমান, আজ অফিসে যাবে না? না, আজ যাব না, কাল যাব। ওকে, তাহলে আজ জেরিন আর সাইমকে আসতে বলি। তা অবশ্য বলতে পারেন। ওকে, তাহলে আজ সবাই মিলে আড্ডা দেবো। আচ্ছা ঠিক আছে। ওহ জানেমান, আম্মু তোমার সাথে দেখা করতে আসবে বিকেলে। আচ্ছা ঠিক আছে, আমিও ভাবছিলাম আন্টিকে আসতে বলবো। তাদের কথার মাঝে ফারিহা বলে ওঠে, জায়ান ভাইয়া। জায়ান ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, সকাল থেকে এই পর্যন্ত 427 বার জায়ান ভাইকে বলে ডেকেছিল। ঝেড়ে কাজ তো বোন। জায়ানের কথায় শ্রাবু ঠোঁট টিপে হাসে, আর ফারিহা ইনোসেন্ট ফেস করে জায়ানের দিকে তাকিয়ে বলে, আমরা বিয়ে করব না? ট্রেনে একটা থাপ্পড় মারবো হাফ ইঞ্চি। তুই আমার হাঁটুর বয়সের হয়ে আমাকে বিয়ে করতে চাস? লজ্জা লাগে না? না তো, লজ্জা লাগলে তোমাকে বিয়ে করব কিভাবে? বেয়াদব একটা। আহ জায়ান, মেয়েটাকে এভাবে বকছেন কেন? তুমি দেখলে জানেমান, কতটা বেয়াদব হয়েছে। ও আমাকে বিয়ের কথা বলে। ও ছোট থাকতে আমার কোলে হিসু করে দিয়েছিল। আর তুমি আমাকে আম্মুর কোলে ফিক্কা মেরে ফেলে দিয়েছিলে। তো কি করব? আমার নতুন কেনা শার্টে তুই হিসু করে দিয়েছিলি। আর কতকাল এভাবে বলবে? এবার রেহাই দাও। যতবার ইচ্ছে হয় ততবার বলবো, বেয়াদব। তাদের কথা শুনে শ্রাবু উচ্চ শব্দে হেসে ওঠে। এই দুটো একসাথে হলেই এমন ঝগড়া করবেই।
আর তখনই রাহাত ফ্লোরে বসে আদো আদো কণ্ঠে শ্রাবুকে ডাকে। মাম্মাম মাম্মাম। শ্রাবু রাহাতের ডাক শুনে তার কাছে গিয়ে কোলে নিয়ে বলে, কি হয়েছে মাম্মাম? আমার মাম্মাম আজ তার আন্টিকে পেয়ে খুব খুশি মনে হচ্ছে। তার কথার মাঝে জায়ান এসে বলে, জানেমান, আজ তো 22 তারিখ, আর 3 দিন পর পাপায়ের বার্থডে। শপিংয়ে তো যেতে হবে। শ্রাবু জায়ানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কাল ফ্রি থাকবো তো। পরশুদিন আমার ঘুরতে বের হব, তখনই সব শপিং করে নিব। তাহলে ঠিক আছে। দুপুরে সায়েম আর জেরিন আসে শান্তিনিবাসে। তারা এর আগেও অনেকবার এসেছে। জায়ান যখন শ্রাবুকে নিয়ে এখানে আসে তার 3 দিন পরই শ্রাবু জায়ানকে দিয়ে জেরিন আর সায়েমের কাছে খবর পাঠায়। তারা শ্রাবুর খবর পেয়ে কাউকে কিছু না বলে ছুটে আসে। সায়াম আর জেরিনের ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। শ্রাবুর জন্য তারা আয়োজন করেনি। নিজের বেস্ট ফ্রেন্ড যেখানে থাকবে না সেখানে আনন্দ কিসের? তাই জেরিন ঘরোয়াভাবেই বিয়ে করে, আর তারা মাঝে মাঝে এখানে আসে। তারা এসেই শ্রাবুর সাথে কুশল বিনিময় করে। তারপর সবাই মিলে একসাথে খেতে বসে। খেতে বসেও ফারিহা জায়ানকে বলে, আমাদের বিয়ের পর আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব জায়ান ভাইয়া। জায়ান রাহাতকে খাইয়ে দিতে থাকে আর দাঁত কটমট করে বলে, তোকে আমি পাড়ার দোকানের আক্কাস কাকার সাথে বিয়ে দেব। ছি, ওর বুড়ো বেটা এমনি লুচ্চু। কেন তোকে জোর করে নিয়ে গেছিল নাকি লুচ্চামি করতে? জায়ানের কথা শুনে ফারিয়া হতভম্ব হয়ে যায়। সে খুব খুব করে কেসে ওঠে। আর এদিকে তাদের কথা শুনে সবাই হাসতে থাকে। জায়ান ফারিহাকে কোনো কালই পাত্তা দেয়নি, তবু মেয়েটা তার কাছেই ঘাসে। এ নিয়ে জায়ানের হাতে 2 বার মারও খেয়েছে, তবুও সেই আগের মতোই। বিকেল 5টায় শান্তির নিবাসে আসে জাইনা শিকদার। তার হাতে রাহাতের জন্য চকলেট, চিপ, আইসক্রিম, খেলনা, বিভিন্ন কিছু। সবাই তখন ড্রয়িং রুমেই ছিল। ফারিহা জাইনা শিকদারকে দেখে উঠে এসে জড়িয়ে ধরে বলে, আন্টি। জাইনা শিকদার তাকে জড়িয়ে ধরে আলতো হাসে। তাকে দেখে সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। জাইনা শিকদার এগিয়ে এসে জায়ানের কোল থেকে ছো মেরে রাহাতকে কোলে নিয়ে বলে, দাদু, এই তো আমি এসে গেছি। দাদুকে মিস করছিলে নিশ্চয়ই। আমি এসে গেছি। আজ আমি আমার দাদুর সাথে থাকবো। শ্রাবুর জাইনা শিকদারের কথাগুলো শুনে চোখ ঝাপসা হয়ে আসে। আজ তো জাইনা শিকদারের জায়গায় রেহেনা বেগমের থাকার কথা ছিল। আজ জাইনা শিকদারের রাহাতকে বলা কথাগুলো তো রেহেনা বেগমের বলার কথা ছিল, কিন্তু আজ তারা থেকেও দূরে। জাইনা শিকদার এক কথায় রাহাত বলতে পাগল। যখনই সময় পায় তখনই শান্তি নিবাসে এসে রাহাতের সাথে সময় কাটায়। তবে শ্রাবুর সাথে তার প্রতিদিন দেখাই হয় না। জাইনা শিকদারকে পেয়ে রাহাত হাসে। তাকে হাসতে দেখে সবাই হাসে। শ্রাবুর চোখে পানি নিয়ে হাসে। রাহাত জাইনা শিকদারের মুখে ছোট ছোট হাত দিয়ে আদো আদো কণ্ঠে ডাকে, দাদু দাদু। জাইনা শিকদার রাহাতের ফুলো ফুলো গালে চুমু খেয়ে শ্রাবুর দিকে তাকায়। তারপর শ্রাবুর কাছে গিয়ে বলে, এতটা শুকিয়েছো কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো না নিশ্চয়ই, তাই না? আন্টিকে তো ভুলেই গেছো। জাইনা শিকদারের কথায় শ্রাবু মাথা নাড়িয়ে না বুঝিয়ে বলে, না 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 আন্টি, এসব কি বলছেন? আপনাকে আমি কি করে ভুলি বলুন? আমার সবচেয়ে খারাপ সময়ে আপনাকে আমি মা হিসেবে আমার পাশে পেয়েছি। আপনাকে আমি কি করে ভুলবো? তাহলে আন্টির কাছে যাও না কেন? আন্টি, আপনি তো জানেন সব কিছু। শ্রাবণ মন খারাপ হতে দেখে জাইনা শিকদার কথা ঘুরিয়ে সবার উদ্দেশ্যে বলে, আজ আমি নিজ হাতে রান্না করব তোমাদের জন্য। জাইনা শিকদারের কথা শুনে জায়ান খুশি উৎফুল্ল হয়ে বলে, আম্মু, তাহলে আজ তোমার হাতের স্পেশাল বিরিয়ানি হয়ে যাক। জাইনা শিকদার রাহাতকে কোলে নিয়েই বলে, আজ শ্রাবন্তীর পছন্দের ফ্রাইড রাইস আর স্পাইসি চিকেন হবে, আর সাথে পায়েস। ও, তাহলে তো আজ জমে যাবে। হ্যাঁ, তোর আব্বু আসবে রাতে। তাই নাকি? তাহলে তো আজ একটা স্পেশাল দিন। তা বলতে পারিস, আজ একটা স্পেশাল দিন বটে। তারপর জাইনা শিকদার রাহাতকে জায়ানের কোলে দিয়ে বলে, আমার দাদু ভাই যেন একদম কান্না না করে। ওকে আম্মু। জাইনা শিকদার আলতো হেসে কিচেনে চলে যায় আর সবাই সেখানে বসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর জাইনা শিকদার সবার জন্য কফি আর পকোড়া নিয়ে যায়। শ্রাবু তার কাজে হেল্প করতে চাইলে জাইনা শিকদার ধমক দিয়ে বলে, একদম না, আজ আমি সব করব আর তোমরা গল্প করবে। তারপর আর কিছু না বলে জাইনা শিকদার আবারও কিচেনে চলে যায়। আর এইদিকে সবাই বসে রাহাতের সাথে দুষ্টুমি করছে আর গল্প করছে।
হ্যাঁ হৃদয় বল। ভাই তোকে বাংলাদেশে আসতে হবে। কেন, কি হয়েছে? আরসি কোম্পানিতে কিছু সমস্যা হয়েছে, প্রোডাক্ট মিসিং, স্টাফদের জেরা করা হচ্ছে, তারা কেউ স্বীকার করছে না। তোকে এমার্জেন্সি বাংলাদেশে আসতে হবে। আমি আজ রাতের ফ্লাইটে আসছি। কেন, তোর জেট কোথায়? আছে, তবুও ফ্লাইটে আসছি। রায়হান, বল। পাখির কোনো খোঁজ পেলি? না, পাইনি, তবে এবার ইনশাল্লাহ আমি খুঁজে বের করবই আমার হলদিয়াকে। তোর কি মনে হয় পাবি? গত 3টা বছর তো হন্য হয়ে খুঁজলি। আমার কেন জানি মনে হচ্ছে এবার আমি তাকে পাবই। ফপি আজও আমার পাখিকে ঘৃণা করে। না রে, আম্মু নিজেও হলদিয়ার ফিরে আসার অপেক্ষায় আছে, কান্না করে নামাজে বসে, কিন্তু সেটা সবার সামনে প্রকাশ করে না। ফুপি আসবে? না, আম্মু কিছুদিন পর যাবে। আচ্ছা হৃদয়, জায়ানের কোনো খবর জানিস? শুনেছি জায়ানের বিয়ে ঠিক হয়েছে ওর মামাতো বোনের সাথে। জায়ান কি বিয়ে করবে? জানি না। জায়ানকে নজরে রাখ। রেখেছি। ওকে। তাদের কথা শেষ হতেই রায়হান ফোনটা কেটে অফিসে নিজের কেবিনের কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে অজানা দৃষ্টি রাখে। আর তখনই কেবিনে কেউ নক করলে রায়হান বলে, কামিং। রাজ কেবিনে ঢুকে বলে, ভাই বাংলাদেশের রাজকে পুরো কথা শেষ করতে না দিয়ে বলে, জানি আমি রাতেই বাংলাদেশ ফিরব। ভাই আপনার জেটে যাবেন না? না, টিকিট কেটে আয়। ওকে ভাই। রাত চলে যেতেই রায়হান কাচের দেওয়াল ভেদ করে ব্যস্ত রাস্তায় দৃষ্টি রেখে বলে, আমি আসছি হলদিয়া, তুই যেখানে থাকিস না কেন আমি তোকে খুঁজে বের করবই। হয়তো জীবিত নয়তো মৃত্যু, তোকে আমি খুঁজে বের করবই। আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে রে সুইটি। রায়হান কথাগুলো বলেই ডেভিল হাসে। তার মনে কি পরিকল্পনা চলছে তা একমাত্র সে নিজেই জানে। তার পরিকল্পনা সে কাউকে না বললে কারো জানার সাধ্য নেই। সে আকাশপানে তাকিয়ে আবার বলে, পাপা, আমি যা সন্দেহ করছি তা যদি সত্যি হয় তাহলে আমি তোমার মেয়েকে জীবনের মতো বুঝিয়ে দিব। নিজের স্বামীকে ছেড়ে অন্যের সাথে থাকার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। আই সোয়ার পাপা, তোমার মামুনি এবার বুঝবে রায়হান চৌধুরী কতটা খারাপ হতে পারে। রাত 10টায় তুহিন শিকদার শান্তি নিবাসে আসে। এসেই দেখতে পায় সবাই ড্রয়িং রুমে বসে আছে আর জাইনা শিকদার রাহাতকে খাইয়ে দিচ্ছে। তুহিন শিকদার সবাইকে উপেক্ষা করে দৌড়ে গিয়ে রাহাতকে কোলে নিয়ে বলে, দাদা ভাই কেমন আছো তুমি? দাদা তোমাকে এত মিস করেছি সোনা। কথাটা বলেই তুহিন শিকদার রাহাতের পুরো মুখে চুমু খায় আর রাহাত তা দেখে খিলখিল করে হেসে ওঠে। তুহিন শিকদারকে দেখে সবাই তার কাছে এগিয়ে আসে। শ্রাবু এগিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? একটু আগে পর্যন্ত ভালো ছিলাম না, আমার দাদা ভাইকে পেয়ে একদম ঝাক্কাস হয়ে গেছি। তুহিন শিকদারের কথায় শ্রাবু আলতো হাসে। জাইনা শিকদার তুহিন শিকদারের কোলে রাহাতকে রেখেই খাইয়ে দেয়। তারপর জাইনা শিকদার রাহাতকে খাওয়ানোর শেষ করে ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমের দোলনায় শুইয়ে দিয়ে সবাইকে খেতে বসতে বলে। তার কথা মতো সবাই ডাইনিং টেবিলে বসলে জাইনা শিকদার আর বাড়ির সার্ভেন্ট সাহেলা বেগম মিলে সবাইকে সার্ভ করে দিয়ে জাইনা শিকদার নিজেও তাদের সাথে বসে পড়ে। জায়ান খুব যত্ন সহকারে শ্রাবুর প্লেটে খাবার তুলে দিচ্ছে, যা মনোযোগ সহকারে তুহিন শিকদার আর জাইনা শিকদার দেখছে। তাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই সবাই আবারও ড্রয়িং রুমে বসে গল্প করার জন্য। আর জাইনা শিকদার সবার হাতে পায়েসের বাটি তুলে দিয়ে নিজে শ্রাবুর পাশে বসে। তারপর তুহিন শিকদার গলা খাকারি দিয়ে শ্রাবুর উদ্দেশ্যে বলে, শ্রাবন্তী মা, তোমাকে আমার কিছু বলার ছিল। তুহিন শিকদারের কথায় শ্রাবু নড়ে চড়ে বসে, তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। তুহিন শিকদার ইতস্তত বোধ করে শ্রাবুর তাকানোতে, তবুও সে সাহস করে আবারও শ্রাবুকে বলে, তুমি অনুমতি দিলে আমি বলবো। এমা ছি ছি আঙ্কেল, অনুমতি কেন চাইছেন? আপনি যা বলতে চান নির্দ্বিধায় বলুন আঙ্কেল। না মানে তুমি কথাটা কিভাবে নেবে তাই আর কি ভাবছি, বলবো কি বলবো না। আহ আঙ্কেল, আমি আপনার মেয়ের মতো, আমাকে আপনি বলুন কি বলবেন। আসলে শ্রাবন্তী, আমরা চাইছিলাম তুমি জায়ানকে বিয়ে করো আর নিজেও জীবনটাকে আরো গুছিয়ে নাও।
তুহিন শিকদারের কথায় সবাই অবাক হয়, জাইনা শিকদার নির্বাক। ফারিহার চোখ ঝাপসা হয়ে আসে। তার ফুপি আর ফুপাতো জানতো সে জায়ানকে কতটা ভালোবাসে, তবুও তার সামনে শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তাও আবার তার আগে বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। ফারিহা মাথা নিচু করে চোখের পানি লুকায়, যা শ্রাবুর চোখ এড়ায় না। শ্রাবু তুহিন শিকদারের দিকে তাকে মলিন হেসে বলে, আমাকে মাফ করবেন আঙ্কেল, আমি আপনার এই কথা রাখতে পারবো না। আমি একজন ডিভোর্সি মেয়ে, আর আদৌ আমার স্বামী সেই ডিভোর্স পেপারে সাইন করেছে কিনা আমি জানি না, তাই আমি শিওর হয়েও বলতে পারি না আমি ডিভোর্সি। তবে আমি এখন একটা বাচ্চার মা। আমাকে আপনার ছেলের বউ করলে সমাজে লাঞ্ছনা ছাড়া কিছুই পাবেন না। মারে, সমাজ দিয়ে আমি কি করব? যেখানে আমার ছেলেটা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমার ছেলেটা যখন তোমাকে হারিয়ে দিনের পর দিন হসপিটালে বেডে ছিল, তখন তো সমাজ আমার ছেলের কষ্ট কমাতে আসেনি। তাহলে আজ কেন সমাজকে নিয়ে তুমি ভাবছো? দাদা ভাইয়ের তো একজন বাবা দরকার, ও তো বড় হচ্ছে। আঙ্কেল, জায়ানের জন্য ফাহি যোগ্য মেয়ে, আমি তো কখনো ফাহি হতে পারবো না। ফাহি জায়ানকে ভালোবাসে, তা আপনারা জানেন আঙ্কেল। শ্রাবুর কথায় পাশ থেকে জাইনা শিকদার বলে, কিন্তু আমার ছেলে তোমাকে ভালোবাসে। আজ 20টা বছর আমার ছেলেটা শুধু তোমাকেই ভালোবেসে এসেছে, তাহলে সেখানে কিভাবে আমি ওকে ফাহিয়ার সাথে বিয়ে দিব? আন্টি, আজ জায়ান ফাহিকে ভালোবাসে না, কাল বিয়ে হলে পরশু অবশ্যই জায়ান ফাহিকে ভালোবাসবে। আপনারা তাদের বিয়ের ব্যবস্থা করুন। শ্রাবুর কথায় ফারিহার মুখে হাসি ফোটে, কিন্তু জায়ানের যেন রাগটা আকাশ সমান হয়। সে সোফা ছেড়ে উঠে শ্রাবুর সামনে সে দাঁড়িয়ে শ্রাবুর হাত ধরে টেনে সোফা থেকে দাঁড় করিয়ে দেয়। আচমকা জায়ান এমন করায় সবাই ঘাবড়ে যায়। জায়ান শ্রাবুর দু বাহু ধরে বলে, এই জানেমান, আর কত অপেক্ষা করাবি আমাকে? তোর কি একটু মায়া হয় না আমার জন্য? তোকে আমি কতটা ভালোবাসলাম, তোর জন্য এতটা বছর অপেক্ষা করলাম, তবুও কেন তুই আমার হাতে হতে চাইছিস না? জায়ানের এমন ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। জাইনা শিকদার জায়ানকে ধমকে বলে, জায়ান, এটা কি করছো? শ্রাবন্তী ব্যথা পাচ্ছে, ছাড়ো ওকে। আমরা কথা বলছি তো শ্রাবন্তীর সাথে। আম্মু, আজ অন্তত আমাকে কথা বলতে দাও। জাইনা শিকদার চুপসে যান। ফারিহা জেরিন এগিয়ে আসতে নিলে জায়ান তাদের থামিয়ে দেয়। জায়ান আবার শ্রাবুর দিকে তাকিয়ে বলে, আমাকে কেন পাগল বানাচ্ছিস জানেমান? আমার ভালোবাসাটা কেন তোর চোখে পড়ছে না জানেমান? জায়ান, আমি বিবাহিত। জায়ান শ্রাবুর এই কথা শুনে আরো শক্ত করে তার বাহু ধরে বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু তোকে চাই। তুই কেন আমাকে চাস না জানেমান? রায়হানকে কেন এখনো ভালোবাসিস? সে তো আর কিছুদিন পর বিয়ে করবে, তাহলে তুই কেন আমাকে চাইছিস না? জায়ান, আমার লাগছে। লাগুক, তবুও আমার উত্তর চাই। জায়ান, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আর আপনি যদি আমাকে এভাবে ফোর্স করতে থাকেন তাহলে আমি এবার আপনার থেকেও দূরে চলে যাব। এই 3 বছরে যেমন আমাকে কেউ খুঁজে পায়নি, তেমন এবার আপনি সহ আর কেউ আমাকে সারা জীবনেও খুঁজে পাবেন না। জায়ান শ্রাবুর এই কথা শুনে তাকে ছেড়ে নিজেকে সামলে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল যখন করেই ফেলেছেন, তাহলে আজ থেকে আপনার সাথে আমার পথ আলাদা হলো। কাল সকালেই আমি এখান থেকে চলে যাব। শ্রাবুর কথাটায় সবার মাথায় বাজ পড়ে। জেরিন এগিয়ে এসে বলে, সাবু, কি বলছিস তুই? চলে যাবি মানেটা কি? আর তোর সমস্যা কোথায় জায়ান ভাইয়াকে বিয়ে করতে? তুই কি আজও তোর প্রাক্তনের ফিরে আসার অপেক্ষা করছিস? তাহলে জায়ান ভাইয়াকে বিয়ে করতে সমস্যা কি? শ্রাবুর কথায় সবাই চুপসে যায়, কারণ সবাই জানে শ্রাবু কখনোই জায়ানকে ভালোবাসেনি আর না কখনো ভালোবাসতে পারবে। শ্রাবু জায়ানের দিকে তাকিয়ে বলে, জায়ান, মরিচিকার পিছে না ছুটে ওই মেয়েটার দিকে একবার ভালো করে তাকাতেন, তাহলেই নিজের আসল ভালোবাসাকে দেখতে পেতেন। আমার মতো একটা কলঙ্ক কেবল ধ্বংস করতে জানে, কখনো গড়তে জানে না। ভালো থাকবেন। শ্রাবু কথাটা বলেই দোলনা থেকে রাহাতকে কোলে নিয়ে জাইনা শিকদার আর তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলে, আমাকে মাফ করবেন আপনারা, আপনাদের আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ভালো থাকবেন। কথাটা বলে শ্রাবু রাহাতকে নিয়ে সদর দরজার দিকে অগ্রসর হতেই ঝড়ের বেগে জায়ান তার সামনে এসে পথ আটকিয়ে বলে, জানেমান, তুমি কোথায় যাচ্ছ? যেদিক দু চোখ যাবে সেদিকে যাব। না, তুমি এভাবে যেতে পারো না। পথ ছাড়ুন জায়ান, আপনি আমাকে আটকাতে পারেন না। শ্রাবু কথাটা বলতেই জায়ান হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে শ্রাবুর সামনে। তারপর 2 হাত দুদিকে মিলে দিয়ে বলে, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমি যাবই জায়ান। আমি আপনার জীবন নষ্ট করতে পারি না। আপনি আর ফাহি বিয়ে করে সুন্দর সংসার সাজান। কিন্তু আমি তোমাকে নিয়ে সংসার সাজাতে চাই।
অযথা কথা বাড়াবেন না। জায়ান, যেতে দিন আমাকে। শ্রাবু কথাটা বলতেই জায়ান শ্রাবুর পা জড়িয়ে ধরে। তার এমন কাণ্ডে সবাই অবাক হয়ে যায়, কিন্তু জাইনা শিকদার আর তুহিন শিকদারের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। শ্রাবু জায়ানের থেকে পা ছাড়ানোর চেষ্টা করে বলে, জায়ান, কি করছেন? পা ছাড়ুন আমার। জায়ান শ্রাবুর পা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে একা করে যেও না জানেমান, আমি তোমাকে ভালোবাসি। আমাদের আমাদের একটা ছোট্ট সংসার হোক। আমি বাবাইকে কখনো বাবার অভাব বুঝতে দিব না। জানেমান, একটা দয়া করো আমার উপর, আমি তোমাকে ভালোবাসি। জায়ান, আপনি এসব কি করছেন? পা ছাড়ুন আমার। শ্রাবু আর কিছু বলবে তার আগেই ফারিহা এসে বলে, আপু, এক জীবনে কি আর সব পাওয়া যায় বলো? যায় না তো। তাহলে আমাকেও এক জীবনে জায়ান ভাইয়াকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি আমার ভাবি হয়ে যাও আপু। ফাহি, কি বলছো তুমি এসব? তুমি জায়ানকে ভালোবাসো। সবার ভালোবাসা পূর্ণতা পায় না আপু, আমারটাও না হয় অপূর্ণ রইল। তুমি জায়ান ভাইয়াকে বিয়ে করে নাও। তা হয় না ফাহি, আমি এখন আর পবিত্র নেই। তুমি অপবিত্র কিসের জন্য আপু? তুমি অপবিত্র না আপু, তুমি আমার জায়ান ভাইয়ার পবিত্র ফুল। ফাহি, আমি কখনোই এই সম্পর্ক মেনে নিতে পারবো না, আর আমি কখনোই জায়ানকে নিয়ে সুখী সংসার করতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি। দোয়া করি তোমরা বিয়ে করে সুখী হও। তাদের কথার মাঝেই জায়ান বলে ওঠে, জানেমান, তোমার আমাকে বিয়ে করতে হবে না, আর না কেউ তোমাকে বলবে আমাকে বিয়ের কথা। তবুও তুমি প্লিজ পাপাইকে নিয়ে বাড়ি ছেড়ে যেও না। জায়ান, পা ছাড়ুন আমার। আনইজি ফিল হচ্ছে। লাগুক, তবুও তুমি যতক্ষণ না বলবে তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তোমার পা ছাড়বো না। জায়ান, আমাকে যেতে দিন প্লিজ। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তারপর সবাই শ্রাবুকে বোঝালে শ্রাবু বলে, ঠিক আছে, আমি কোথাও যাব না। আর তখনই জায়ান শ্রাবুর পা ছেড়ে দাঁড়ায়। শ্রাবু আর কাউকে কিছু বলতে দেয় না, আর না নিজে কিছু বলে। সে সবাইকে উপেক্ষা করে রাহাতকে কোলে নিয়ে রুমে চলে যায়। রাত 2টায় শ্রাবু বিষণ্ণ মন নিয়ে খাটের উপর মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে রুমের ফ্লোরে। তার চোখের সামনে ভেসে উঠছে তার আর রায়হানের 4 বছর আগে তাদের বিয়ের দৃশ্যগুলো। তার চোখের কান্নিস বেয়ে পানি পড়তে থাকে। আর তখনই রুমে প্রবেশ করে জাইনা শিকদার। সে এগিয়ে এসে বেডে বসে। শ্রাবু জাইনা শিকদারের উপস্থিতি বুঝে তবুও চোখ খুলে না। জাইনা শিকদার ব্যাপারটা বুঝে একটু সাহস নিয়ে বলে, মারে, অনেক তো হলো নিজেকে এভাবে কষ্ট দেওয়া। এবার একটু নিজের দিকে তাকাও। আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে মা। মারে, একটা বার আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাকে আপন করে নাও না মা। জাইনা শিকদার কথাগুলো বলেই উচ্চ শব্দে কেঁদে ওঠে। তা শুনে শ্রাবুর চোখ মেলে তাকায়, তবে জাইনা শিকদারকে কাঁদতে বারণ করে না। শ্রাবু বারান্দার দরজার দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আন্টি, আমার এই কলঙ্কিত জীবনে কেন ওনার মতো একজন মানুষকে জড়াতে চাইছেন? মানুষটা খুব ভালো, মানুষটা খুব ভালো। আমি তো আপনার ছেলের সাথে এর আগে অভিনয় করে তাকে ঠকিয়েছি। তাহলে আজও কেন আপনারা আমাকে আপনাদের ছেলের বউ করতে চাইছেন? না মা, এতে তোমার কোনো দোষ ছিল না। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। আল্লাহর বিধান আমরা মানুষরা ভাঙতে পারি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাই আমি বিশ্বাস করি আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছিল তাই হয়েছে। এতে তোমার দোষ নেই। দিন শেষে আমি বিবাহিত, আর এক বাচ্চার মা আমি আন্টি। তাতে কি আসে যায়? বাচ্চার বাবা আমার জায়ান হয়ে উঠবে, আর তোমার জন্য আদর্শ স্বামী হবে, আদর্শ পিতা হবে। কখনো কোনো পরিস্থিতিতে তোমাদের ছেড়ে যাবে না, আর না কখনো কোনোভাবে আমার ছেলে পরকীয়ায় জড়াবে। কিন্তু আন্টি। কোনো কিন্তু না মা, আমি তোমার কাছে অনুমতি নিতে আসিনি। আমি তোমাকে বলতে এসেছি, আর উত্তর হ্যাঁ হবেই। আমি জানি দরকার হলে আমি তোমার পা ধরছি মা। তবুও তুমি আমার ছেলেকে বিয়ে করে ওকে একটা সুন্দর জীবন দাও। আন্টি, এসব কি বলছেন? আমাকে আর পাপী বানাবেন না আন্টি। আন্টি, আমি ভেবে দেখবো। আমাকে কিছুদিন সময় দিন। ঠিক আছে, সময় দিলাম। 5 দিন সময় দিলাম তোমাকে, আর আশা করি তোমার উত্তরটা হ্যাঁই হবে। জাইনা শিকদার আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। আর শ্রাবু নিজের জীবনের এমন দশা দেখে হাঁটুতে মুখ ঠেকিয়ে কেঁদে ওঠে। জায়ান রুমের বাহিরে দাঁড়িয়ে দুজনের কথাই সম্পূর্ণ শুনে। জায়ান ও সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বিড়বিড়িয়ে বলে, জানেমান, আমি জায়ান কখনো কোনো কিছুর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলিনি, অথচ তোমার জন্য শতবার কেঁদেছি, তবুও তুমি আমার হচ্ছ না। আমি জায়ান তোমাকে পাওয়ার আশায় বাবা মায়ের পা ধরে বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছি তোমাকে আমার করে দিতে। জানেমান,
গত 4টা বছরে হওয়া আমার বুকের ক্ষত যদি তুমি দেখতে, তাহলে হয়তো তোমার আমার জন্য একটু হলেও মায়া হতো। অপরদিকে জায়ানকে রুমের বাইরে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বিড়বিড় করতে ফারিহা দেখে ফেলে। একটা মানুষ কতটা উন্মাদ হলে 20টা বছর এক নারীতে আসক্ত থাকে। তার মতো ছেলের পাশে শ্রাবু সত্যি বেমানান। তবুও জায়ানের এই শ্রাবুকেই চায়। কলেজ ভার্সিটি লাইফে জায়ান কত শত সুন্দরী মেয়েদের থেকে প্রপোজ পেয়েছে, কিন্তু জায়ান সেই মেয়েগুলোর মুখ পর্যন্ত দেখতো না। আর মেয়েদের প্রপোজাল পাবেই না বা কেন? এত হ্যান্ডসাম ছেলে যেখানে আছে সেখানে মেয়েদের প্রপোজাল তো আসবেই। জায়ানের ত্বক অতিরিক্ত ফর্সা আর মসৃণ, ঠোঁটগুলো গাঢ় গোলাপি, যেন একদম টাটকা গোলাপ ফুলের পাপড়ি। অথচ এই ঠোঁট মেয়েদের হওয়ার কথা, তা না হয়ে হয়েছে জায়ানের। চোখগুলো হালকা বাদামি, ফেসটা লম্বাটে, চেহারা স্পষ্ট আর শার্প, ঘন ভ্রু, ঘন কালো সিল্কি চুল। এমন ছেলেকে দেখে কোন মেয়ে তার প্রেমে পড়বে না? কিন্তু তার এমন হ্যান্ডসামের সৌন্দর্য শ্রাবুকে ঘায়েল করতে পারেনি। সে আটকে আছে সেই উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষে, যে তার অতি শখের পুরুষ। রায়হান জায়ান দুজনেই উচ্চশিক্ষিত, কিন্তু শ্রাবু সে ভবঘুরে হয়ে ক্লাস 8 পর্যন্ত পড়ে আর পড়ালেখাটা করলো না। তবুও তাকে জায়ানের চাই। ফারিহা জায়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুমি কেন আমায় ভালোবাসা বুঝলে না জায়েন ভাইয়া? বয়সের পার্থক্যের জন্য? শ্রাবন্তী আপু তো তোমাকে ভালোবাসে না, তবুও কেন তুমি তার অপেক্ষায় আছো? একটা বার কি তুমি আমাকে ভালোবাসতে পারতে না জায়ান ভাইয়া? শ্রাবন্তী আপু কি আমার থেকেও বেশি সুন্দরী জায়ান ভাইয়া, যার কারণে তুমি আমাকে ভালো করে দেখো না? ফারিহার কথাটা শুনে ফেলে সায়াম। সে কি মনে করে রুম থেকে বের হয়েছিল, আর তখনই ফারিহার কথাগুলো শুনে সে ফারিহার কাছে এসে বলে, কি বলতো বোন, সৌন্দর্য কখনো ভালোবাসার মূল হয় না। আমরা অনেক ছেলে সৌন্দর্যের পিছনে ছুটি, কিন্তু আসল সৌন্দর্য যে হলুদ বরণ কন্যা, শ্যাম কন্যাদের মধ্যে হয়। মায়াবতী শুধু সুন্দরীরা হয় না বোন, মায়াবতী কালো মেয়েরাও হয়। জায়ান শ্রাবন্তীর সৌন্দর্য দেখে কখনোই ভালোবাসেনি। জায়ান তো শ্রাবুকে ভালোবেসেছিল একটা ছোট্ট বাচ্চা দেখে, আর আজও তাকেই ভালোবাসে। মনে আছে জায়ান একদিন ভার্সিটির একটা মেয়েকে 3টা থাপ্পড় মেরেছিল? ফারিহা এতক্ষণ সায়ামের কথাগুলো শুনছিল। সায়াম কথাটা বলতেই ফারিহা বলে, মনে আছে। কিন্তু কেন মেরেছিল জানিস? না, জানি না। কারণ ওই মেয়েটা জায়ানকে প্রপোজ করেছিল। ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সে। মেয়েটা প্রপোজ করার পর জায়ান তার দিকে না তাকিয়ে বলেছিল, আমি একজনকে ভালোবাসি। তখন মেয়েটি শ্রাবন্তীকে তুচ্ছ করে বলেছিল, অশিক্ষিত মেয়ের জন্য তার মতো সুন্দরী মেয়েকে রিজেক্ট করলো। তখন জায়ান মৃদু হেসে বলেছিল, আমি শিক্ষিত, সেটাই যথেষ্ট। আর আমি কারো শিক্ষাগত যোগ্যতা যাচাই করি না। আর রইল সুন্দরী হওয়ার কথা, আমার চোখে সে ব্যতীত পৃথিবীর সব নারী নগ্ন। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার মা আর আমার ভালোবাসা। সেদিন মেয়েটি এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে যায় আর ভরা মাঠে জায়ানের ঠোঁটে কিস করে। আচমকায় এমন হয় কেউ ধারণা করেনি মেয়েটা এমন করবে। জায়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেয়েটিকে 3টা থাপ্পড় মারে। মেয়েটা তা নিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে। আর জায়ানকে ডাকা হলে জায়ান সবটা বলে। এমনকি জায়ান ভার্সিটির ক্রাশ বয় হওয়ায় সব মেয়ে ওই মেয়েটার উপর ক্ষেপে যায় আর মেয়েটির নামে কমপ্লেন করে, আর মেয়েটিকে ভার্সিটির থেকে বহিষ্কার করা হয়। ফারিহা এতক্ষণ সম্পূর্ণটা মনোযোগ সহকারে হাঁ করে শুনছিল সায়ামের কথা। সায়াম তার অবস্থা বুঝে আলতো হেসে বলে, কি বুঝলি? জায়ান শ্রাবন্তীর কখনো সৌন্দর্য দেখে প্রেমে পড়েনি, বরং
শ্রাবন্তী পৃথিবীর সেরা সুন্দরী। এবার যা, রুমে গিয়ে ঘুমিয়ে পড় আর জায়ানকে পাওয়ার আশা ভুলে যা। দেখবি তোর জীবনে রাজপুত্র আসবে, যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসবে, যেমনটা জায়ান শ্রাবন্তীকে ভালোবাসে। সকাল 9টায় বাংলাদেশে এসে পৌঁছায় রায়হান আর রাজ। তাদের রিসিভ করতে আসে হৃদয় খান। বাড়ির কেউ এখনো জানে না রায়হান বাংলাদেশে এসেছে। হৃদয় এগিয়ে এসে রায়হানকে জড়িয়ে ধরে বলে,